বাংলাদেশে লম্বা সময় ধরে চলা আন্দোলন হলো এরশাদ বিরোধী আন্দোলন। দীর্ঘ 9 বছর ধরে চলা সেই আন্দোলনে প্রাণ হারিয়েছে প্রায় 370 জন। নিখোঁজ হয়েছেন অনেকে আবার আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। টানা 9 বছর ধরে চলা সেই আন্দোলনে হরতাল হয়েছিল প্রায় 2 বছর, সাথে অবরোধ হয়েছিল 70 দিন এবং জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ 30,000 কোটি টাকা। আর 2024-এর জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ক্ষয়ক্ষতির পরিমাণ তো সকলেরই জানা। কিন্তু ইতিহাসের এই পাতাগুলোর চেয়ে আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি প্রশ্ন: তৎকালীন আন্দোলনে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা আজ কোথায়, বা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বা কি হয়েছে? একই সঙ্গে আজ যারা নতুন করে পরিবর্তন আনার কথা বলতেছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎই বা কেমন হতে পারে? 1980-র দশকে এরশাদ বিরোধী এবং 2024-এর জুলাই শেখ হাসিনা বিরোধী দুই আন্দোলনের শুরুর প্রেক্ষাপট ভিন্ন হলেও এই দুই আন্দোলনের মাঝে কিছু অভাবনীয় মিল রয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় ছিল ছাত্ররা, আর শেখ হাসিনাকেও ক্ষমতা থেকে নামিয়েছেন এই ছাত্ররাই। আন্দোলন দমানোর জন্য এরশাদ বন্ধ করেছিলেন বিশ্ববিদ্যালয়, অপরদিকে শেখ হাসিনা বন্ধ করেছিলেন ইন্টারনেট। এরশাদ ছাত্রদের দাবি উচ্চ আদালতের দিকে ঠেলে দিয়েছিলেন, অপরদিকে শেখ হাসিনা রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়েছিলেন এই উচ্চ আদালতকেই। 1980-র দশকের সেই আন্দোলনে তৎকালীন সুশীল ও বুদ্ধিজীবী সমাজ ছিল নীরব দর্শকের ভূমিকায়। ঠিক একই রকম 2024-এ শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও তাদের ভূমিকা ছিল নীরব দর্শকের ন্যায়। সবচেয়ে বড় মিল হলো দুই শাসকের পক্ষ থেকেই আন্দোলন দমানোর জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আন্দোলনরত জনগণের উপর গুলি ছুড়ে এবং আক্রমণ করে রক্তবন্যায় ভাসিয়ে দিয়েছিল পুরো দেশ। 1980-র দশকের সেই আন্দোলনে রাজপথ কাঁপানো অনেক তরুণী আজ রাজনীতিতে চূড়ান্ত প্রতিষ্ঠিত। আর সেই আন্দোলনে প্রথম সারি একজন হলো তৎকালীন ডাকসু ভিপি আমানুল্লাহ আমান। সেই এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজে বিএমপি ছাত্রদল কর্মী জেহাদ নিহত হয়। তখনই ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে পুলিশের সাথে মারামারি করে সেই নিহত হওয়া বিএমপি ছাত্রদল কর্মী জেহাদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসা হয়। ওই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ হওয়া জিহাদের লাশকে সামনে রেখে সর্বদলীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে শপথ বাক্য পাঠ করেন যে স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। আজ সেই আমানুল্লাহ আমান বিএনপির প্রথম সারির নেতা। তার সাথে সম্মুখ সারিতে থাকা শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব। আরও আছেন আসাদুজ্জামান নূর, পরবর্তীতে আওয়ামী লীগের সাংসদ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী। মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সবার গল্প এক নয়। খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন এবং জহির উদ্দিন স্বপন, এই নামগুলো একসময় তুমুল সক্রিয় থাকলেও পরবর্তীতে রাজনীতির মূল ধারা এসে তেমন কোনো আলো ছড়াতে পারেননি। হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগের সভাপতি থাকলেও পরবর্তীতে দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়ে তেমন কোনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। আবার এমন কিছু নেতাও ছিলেন যারা নিজের আদর্শের চেয়ে ক্ষমতার লোভকেই বড় করে দেখেছেন। জিয়াউদ্দিন বাবলু ছাত্র রাজনীতির জাসদ বাসদ থেকে উঠে এসে পরবর্তীতে এরশাদের দলে যোগ দেয় এবং শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব নেন, কিন্তু পরবর্তীতে মূলধারার রাজনীতিতে তেমন কোনো গ্রহণযোগ্যতাই পাননি। অসীম কুমার উকিল একসময় আন্দোলনে সাহসী মুখ হলেও পরবর্তীতে এরশাদের সাথে জোট করে ক্ষমতার অংশীদার হন, কিন্তু বর্তমানে সে পালাতক অবস্থায় জীবন অতিবাহিত করছে। তো 2024-এ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশংসা করলেও আবার অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের রাজনৈতিক ভবিষ্যতে কি হতে পারে। 2024-এর জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন যে ছাত্র সমাজ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তারা অনেকেই সাধারণ মানুষের আশার আলো হয়ে এসেছিলেন, কিন্তু বর্তমানে তাদের অনেকের কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে নানা রকম প্রশ্ন। কেউর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তদবির বাণিজ্যের, কেউ আবার চাঁদা আদায়ে ব্যস্ত, কারো বিরুদ্ধে আবার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, আবার উত্তেজনামূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করছেন। সব দেখে বলাই যায় যে অনেকে আবার আস্তে আস্তে পরিণত হচ্ছেন মাকাল ফলে, অর্থাৎ উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতর থেকে পুরোটাই ফাঁপা। কিন্তু ইতিহাস আমাদেরকে শেখায় সকল আন্দোলনের নেতারাই শেষ পর্যন্ত জনগণের নেতা হতে পারেন না। কেউ রাজনীতিতে হারিয়ে যান, কেউ আদর্শ হারান, কেউ দুর্নীতির খপ্পরে পরে বিশ্বাস হারান। তবুও আমরা চাই আজ যারা এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গড়ে তোলেন এক আলাদা ভবিষ্যৎ, যা মানুষের বিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারে।